আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শাহিন স্যার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেশ পরিচিতিমূলক ধারাবাহিক ক্লাস আমরা করছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি দেশ সম্পর্কে আলোচনা করব এবং যেটি বাংলাদেশের পরে মানে আমাদের পরীক্ষার জন্য, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ তাই বাংলাদেশ আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি এবং বাংলাদেশের পরে আন্তর্জাতিক বিশ্বে সবচেয়ে যে দেশটা সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন সেই দেশটা হচ্ছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা ইউএসএ বলে থাকি আমরা। তো আজকে আমরা ইউএসএ, আমেরিকা বা যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ গোছালো প্রয়োজনীয় তথ্য পড়ে নিব, যেগুলো আমাদের চাকরির পরীক্ষায় প্রায় আসে এবং যেগুলো একজন চাকরি প্রত্যাশী হিসেবে অবশ্যই আমাদের জানা দরকার বা উচিত। তো সময় ক্ষেপণ না করে শুরু করি আজকে আমার যুক্তরাষ্ট্র বা আমেরিকার আলোচনা। প্রথমেই বরাবরের মতো আমরা দেখে নিব আমেরিকার ভৌগোলিক অবস্থানটা, অর্থাৎ পৃথিবীতে আমেরিকা ঠিক কোন জায়গায় অবস্থিত। আমরা জানি যে পৃথিবীতে যে 7টি মহাদেশ আছে তার মধ্যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা নামে, অর্থাৎ আমেরিকার নামে দুটি মহাদেশ আছে, একটা উত্তর আমেরিকা, একটা দক্ষিণ আমেরিকা। তো উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা বা ইউএসএ, যাকে আমরা ডিটেইলে বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এর ভৌগোলিক অবস্থান হচ্ছে, তাহলে বললাম এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এই যে আমি বোর্ডে যে দাগটা দিচ্ছি এইটা আসলে আমেরিকার সীমানা, এইটা ইউএসএ, এটা হচ্ছে ইউএসএ। তো ইউএসএর আরেকটা বিচ্ছিন্ন ভূখণ্ড আছে, সেটা হচ্ছে এইখানে, এইটার নাম হচ্ছে আলাস্কা। এটাও ইউএসএর অন্তর্ভুক্ত। ইউএসএর একটা প্রদেশ হচ্ছে আলাস্কা। এই আলাস্কার ঠিক পাশেই রাশিয়া অবস্থিত। আলাস্কা থেকে আরও পশ্চিমে গেলে রাশিয়া অবস্থিত এবং এই আলাস্কা একসময় রাশিয়ার ভূখণ্ড ছিল, যেটি একসময়ে 1867 সালের দিকে 1867 সালে ইউএসএ বা আমেরিকা এই আলাস্কাকে কিনে নেয়। ঠিক আছে, এই জন্যে এইটা হচ্ছে ইউএসএর ম্যাপ। তাহলে ইউএসএর অবস্থান কোথায়? ইউএসএর অবস্থান হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশে এবং ইউএসএর স্থল সীমানা বা বর্ডার আছে দুইটি দেশের সাথে শুধু। একটি হচ্ছে কানাডায়, যেটি কানাডা এবং আমেরিকার যে বর্ডার, এটি 8890 কিলোমিটারের মতো দীর্ঘ এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থলসীমানা। দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় স্থলসীমানা আমেরিকা এবং কানাডার মধ্যে অবস্থিত, যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ। অন্যদিকে নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে আমেরিকার প্রতিবেশী হচ্ছে মেক্সিকো। তাহলে আমেরিকার সঙ্গে স্থলসীমানা আছে পৃথিবীর দুটি দেশের, একটা হচ্ছে কানাডা আর একটা হচ্ছে মেক্সিকো। এছাড়া কিউবার সঙ্গে আমেরিকার জলসীমানা আছে। তো মোটামুটি এই তিনটি হচ্ছে আমেরিকার প্রতিবেশী দেশ। আবার আলাস্কাতে যদি যান, আলাস্কাতেও এই যে আলাস্কা প্রদেশেও সীমানা আছে কানাডার সাথেই। তো এই হচ্ছে আমেরিকা বা ইউএসএর ভৌগোলিক অবস্থান। এবার আমরা আমেরিকার প্রদেশ বা ভিতরের মানে ম্যাপটা দেখব। এই হচ্ছে একটু বড় করা জুম করা ম্যাপে আমেরিকার এই ম্যাপটা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার যে 50টি প্রদেশ আছে সেগুলো অবস্থান। যেমন এখানে হচ্ছে ওয়াশিংটন, মন্টানা, নর্থ ডেকোটা, এভাবে এদিকে হচ্ছে ক্যালিফোর্নিয়া আছে, টেক্সাস, এইভাবে আমেরিকার 50টি রাজ্য বা অঙ্গরাজ্য আছে এবং এই 50টি রাজ্য মিলেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ গঠিত। এরপরে আমরা দেখব এক নজরে আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেগুলো আমাদের পরীক্ষায় অনেকবার আসে, সেরকম টাইপের কিছু প্রশ্ন আমরা দেখে নিব। দেখেন, আমেরিকা একটা সময় মানে 1500 সালের আগে, মোটামুটি 1500 সালের আগ পর্যন্ত অথবা 1492 সালের আগ পর্যন্ত আমেরিকা নামে পৃথিবীতে আরও যে একটি দেশ বা মহাদেশ বা বিশাল ভূখণ্ড আছে সেটা আমরা জানতামই না। আমরা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, মানে যারা ব্যবসায়ী ভূগোলবিদ তারা ওই সময়ে তিনটি মহাদেশকেই চিনতেন বা তিনটি মহাদেশ সম্পর্কেই জানতেন, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। আর কিছু দূরে অস্ট্রেলিয়াও পরে আবিষ্কার হয়েছে, কিন্তু আমেরিকার ওই অঞ্চলটা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার যে মহাদেশ, এটা ইউরোপিয়ানদের কাছে অজানাই থেকে গেছিল। 1492 সালের কথা, যখন ঠিক এই সময়ে দেখেন 1492 সাল, 1498 সাল, 97 সাল, অর্থাৎ
1490 থেকে 1500 সালের মধ্যে ইউরোপীয়রা বিভিন্ন দেশের ব্যবসার উদ্দেশ্যে তারা ইউরোপীয়দের মধ্যে যখন শান্তি স্থাপিত হয় তখন তারা ইউরোপীয়দের মধ্যে বলতে পর্তুগিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ব্রিটেন বা ইংলিশ এরা পৃথিবীর সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ে এবং এরই ধারাবাহিকতায় তারা ভারতে আসার জলপথ আবিষ্কার করে একদিকে যেমন, ঠিক তেমনি তারা 1492 সালে ইটালিয়ান নাবিক কলম্বাস তিনি 1492 সালে প্রথম আমেরিকা আবিষ্কার করেন। এরপরে আরেকজন পর্তুগিজ নাবিক যার নাম হচ্ছে আমেরিগো ভেচেপুচি, তিনি আমেরিকায় আসেন 1497 সালে। 1497 সালে যে লোক আমেরিগো ভেচেপুচি আমেরিকায় আসেন তার নাম অনুসারে আসলে এই যে তার নামের প্রথম শব্দটা আমেরিগো, এখান থেকেই তার এই দেশের নামকরণ করা হয়েছে আমেরিকা। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের তথ্য হচ্ছে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে, অথবা আমেরিকা আবিষ্কার করেন কে। দেখেন, কলম্বাস যখন আমেরিকার এই ভূখণ্ডে গিয়ে পৌঁছান তিনি মূলত ভারতে আসার জলপথ আবিষ্কার করার উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগরে তরি ভাসান। তো এই তরি বা নৌকায় তিনি ভাসতে ভাসতে তিনি আসলে হারিয়ে গিয়েছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজের এই জায়গায় এসে পৌঁছান এবং এই জায়গাকে তিনি নামকরণ করেন। তিনি ওইখানে গিয়ে দেখেন ওখানে কিন্তু তখনও মানুষ ছিল, বাট কখন বিচ্ছিন্ন হয়ে গেছে এই তথ্য কেউ জানতো না তখনও। ওখানে তিনি গিয়ে দেখেন যে কিছু লালচে বর্ণের মানুষ অবস্থান করছে এবং এই ভাস্কো দা গামা তো ইউরোপে ভারতে এসেছিলেন। কলম্বাস তিনি ওই জায়গাটাকে ভেবেছিলেন যে এটা ভারতেরই অন্য আরেকটা অংশ এবং এই জন্য তিনি তার নাম দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তিনি ওখানে গিয়েও ভেবেছিলেন যে এটা ভারতেরই একটা অংশ। সো এই কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার করলেন। এরপরে ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের উপনিবেশ স্থাপন করলো 1607 সালে। দেখেন, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। কত সালে? 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী বাণিজ্যের প্রসার করা, ব্রিটিশ বা ইংরেজ বাণিজ্যের প্রসার করা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা নয়, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে শুধু ইংরেজদেরই বুঝি, কিন্তু এই 1600 সালে যেটা গঠিত হয়েছিল ওটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এছাড়া ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ পর্তুগিজ থেকে শুরু করে ইউরোপের যত বণিক সম্প্রদায় ওই সময় বিভিন্ন দেশে বাণিজ্য করার উদ্দেশ্যে বের হয়েছিল তারা সবাই ইস্ট ইন্ডিয়া নামক একটি কোম্পানি গঠন করেছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা চাচ্ছিল ভারতে এসে মানে কি করার যে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা আমেরিকাতেও পৌঁছায় 1600 সালে এবং 1607 সালে তারা আমেরিকা দখল করে সেখানে ব্রিটিশ উপনিবেশ স্থাপন করে। দেখেন, 1492 সালে মোটামুটি 1492 এর পরে মানে 1500 যদি ধরি তাইলে 1500 থেকে 1600 প্রায় 108 বা 10 বছর পরে বা 115-20 বছর পরে যখন আমেরিকা আবিষ্কার হলো, তার 115-20 বছর পরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা আমেরিকা দখল করে নেয় এবং উপনিবেশ স্থাপন করে। ঠিক যেভাবে 1757 সালে তারা ভারতে উপনিবেশ স্থাপন করতে সক্ষম হয়েছিল। প্রাথমিক যুগে আমেরিকা গঠিত হয়েছিল 13টি রাজ্য নিয়ে এবং আমেরিকার বর্তমান রাজ্যের সংখ্যা হচ্ছে 50টি। এই যে ব্রিটিশরা 1607 সালে আমেরিকা দখল করে নিল, তাদের নাগপাশ থেকে স্বাধীনতা অর্জন করার জন্য আমেরিকার লোকজন যুদ্ধের ঘোষণা দিয়ে তাদের কাছ থেকে স্বাধীন হয়। এই যুদ্ধের ঘোষণাটা ছিল 1776 সালের 4 জুলাই। আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল 1971 সালের 26 মার্চ, অর্থাৎ 25 মার্চ দিবাগত রাতে, 26 মার্চ প্রথম প্রহরে। আর আমেরিকার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল কাদের কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে 1776 সালের 4 জুলাই। পৃথিবীতে দুইটি দেশের
স্বাধীনতার ঘোষণাপত্র আছে, একটি বাংলাদেশের আর একটি হচ্ছে এই আমেরিকার। তো আমেরিকার এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটি প্রকাশ করা হলো, ঘোষণা করা হলো ইন্ডিপেন্ডেন্স হল থেকে। আমাদের যেমন ইতিহাস আছে যে শেখ মুজিবুর রহমান তার ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এরপরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আব্দুল হান্নান এবং জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন। ঠিক একইভাবে আমেরিকার স্বাধীনতার ঘোষণা যে জায়গা থেকে দেওয়া হয়েছে, যে বিল্ডিং থেকে দেওয়া হয়েছে, সেই বিল্ডিংটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হল। আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে আমেরিকা, এই যেই প্রশ্ন যেগুলো আমি দাগ দিলাম প্রত্যেকটাই কিন্তু বিগত সালে আসা প্রশ্ন। আপনাকে জিজ্ঞেস করবে যে আমেরিকা আবিষ্কার করেন কে, কত সালে, তারপরে হচ্ছে ব্রিটিশরা সেখানে উপনিবেশ স্থাপন করে কত সালে, এটা একটু কম গুরুত্বপূর্ণ। তারপর আপনাকে জিজ্ঞেস করবে আমেরিকা কত সালে স্বাধীন হয় বা স্বাধীনতার ঘোষণা দেয়। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা দেওয়ার স্বাধীন মানে অর্জন করা একই সময় কিন্তু নয়, এটা একটু পরে আসছি। আপনাকে জিজ্ঞেস করবে তাদের মানে প্রাথমিক এবং বর্তমান রাজ্যের সংখ্যা সম্পর্কে। আবার জিজ্ঞেস করবে কোথা থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, এই স্বাধীনতার ঘোষণাপত্রটি কে তৈরি করেছিলেন। আমেরিকার ইন্ডিপেন্ডেন্স হল থেকে 1776 সালের 4 জুলাই যে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, এই ঘোষণাপত্র রচনা করেছিলেন কে, তার নাম হচ্ছে থমাস জেফারসন। মনে রাখতে হবে থমাস জেফারসন এই ঘোষণাপত্রটা তৈরি করেছিলেন। কিন্তু আমেরিকার স্বাধীনতার জনক বলা হয় জর্জ ওয়াশিংটনকে। কাকে? জর্জ ওয়াশিংটন। তিনি এই যে বাংলাদেশে যেমন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে বলা হয় শেখ মুজিবুর রহমানকে, ঠিক একইভাবে আমেরিকার জর্জ ওয়াশিংটনকে আমেরিকার স্বাধীনতার জনক বা সর্বোচ্চ নেতা বলা হয়। তবে আমাদের দেশের চেয়ে তাদের পার্থক্য হচ্ছে আমাদের দেশের যিনি নেতা ছিলেন তিনি অ্যারেস্টেড ছিলেন, আর জর্জ ওয়াশিংটন সশরীরে নিজেই মাঠে যুদ্ধ করেছেন এবং তিনি বীরত্বের সাথে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছেন। ঠিক আছে, এই জন্যে আমেরিকার জনক বলা হয়, আমেরিকার স্বাধীনতার জনক। বা আমার আমেরিকা কিন্তু তাদের জনককে নিয়ে এত মাতামাতি করে না যতটা আমরা উপমহাদেশের লোকজন করি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলে আমরা জনক নিয়ে যত মানে মাতম করি, ঠিক আমেরিকাতে ততটা মাতম হয় না। তবে আমেরিকার যে রাজধানী ওয়াশিংটন ডিসি, এই ওয়াশিংটন ডিসির নামকরণ কিন্তু জর্জ ওয়াশিংটনের নাম অনুসারেই করা হয়েছিল। এবার জর্জ ওয়াশিংটন আসলে কার সাথে যুদ্ধ করে আমেরিকাকে স্বাধীন করেছিলেন? ব্রিটিশদের পক্ষে যিনি সেনাপতি ছিলেন তার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস। একে আমরা ভারতের ইতিহাসেও দেখেছি। ভারতের ইতিহাসে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস যিনি ছিলেন, এই লর্ড কর্নওয়ালিস এই একই ব্যক্তি আমেরিকার বিরুদ্ধে, মানে ওই সময়ে ব্রিটিশ শাসন আমেরিকাতে টিকিয়ে রাখার জন্য ব্রিটিশদের পক্ষে যুদ্ধের নেতৃত্ব দিয়ে তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন, যার ফলে আমেরিকা স্বাধীন হয়েছে। অবশেষে 1783 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে, ভার্সাই ফ্রান্সের একটি শহর, এই চুক্তির মাধ্যমে 1783 সালে আমেরিকা বিজয় অর্জন বা স্বাধীনতা অর্জন করেন। একটু খেয়াল করতে হবে, তারা স্বাধীনতা ঘোষণা দিয়েছিল 1776 সালের 4 জুলাই। এটাকেই আমেরিকার স্বাধীনতার সময় বা স্বাধীনতা দিবস বলা হয়। দেখেন, একটু চিন্তা করেন, বাংলাদেশের সঙ্গে তুলনা করেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। তো বাংলাদেশ কেন 26 মার্চ স্বাধীনতা দিবস? কারণ 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। যেদিন থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় ওই দিন থেকেই ধরা হয় দেশ স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা অর্জন বা চূড়ান্ত বিজয় অর্জন করতে আবার কিছু সময় প্রয়োজন হয়। যেমন বাংলাদেশ 9 মাস যুদ্ধ করে আলটিমেটলি 1971 সালের 16ই ডিসেম্বর কিন্তু বিজয় অর্জন করেছিল। এই জন্য আমরা 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করি। স্বাধীনতা দিবস কিন্তু 16ই ডিসেম্বর নয়, স্বাধীনতা দিবস আমাদের 26শে মার্চ। ঠিক একইভাবে এরা স্বাধীনতা ঘোষণা করেছিল 1776 সালে এবং দীর্ঘ প্রায় এদিকে কয় বছর, 4 বছর আর এদিকে 3 বছর, 7 বছর, দীর্ঘ 7 বছর যুদ্ধ করার পরে, দীর্ঘ 7 বছর তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার পরে ফ্রান্সের ভার্সাই নগরীতে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে আমেরিকা বিজয় অর্জন করেছিল। পৃথিবীর বৃহত্তম স্থলসীমানা, যেটা একটু আগেই বললাম, আমেরিকা এবং কানাডার মধ্যে
গুরুত্বপূর্ণ এই তথ্যটি মনে রাখতে হবে, ৮,৮৯০ কিলোমিটার। কোনটি? এই যে যে সীমানা দেখালাম, এই সীমানা আমেরিকা এবং কানাডার মধ্যে যে সীমানা, এইটার দৈর্ঘ্য ৮,৮৯০ কিলোমিটার। ঠিক আছে, এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থল সীমানা দুটি দেশের মধ্যে। এরপরে আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সম্পর্কে বেসিক তথ্যগুলো জেনে নেব। এতক্ষণ আমরা যে জায়গাটা জানলাম সেটা হচ্ছে একেবারেই টপ লেভেলের কোশ্চেন যেটা আমেরিকা থেকে আসে সেগুলো। এবার তাদের প্রশাসনিক কাঠামো থেকে একটু বিস্তারিত জেনে নিব বেসিক তথ্য। দেখেন, গঠিত হওয়ার সময় আমেরিকা গঠিত হয় 50টি অঙ্গরাজ্য দিয়ে এবং একটি স্বাধীন ফেডারেল জেলা যার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে আমেরিকার রাজ্য বা অঙ্গরাজ্য কয়টি? 50টি। এবার আপনাকে যদি জিজ্ঞেস করে আমেরিকার ফেডারেল জেলা কয়টি, অথবা নিচের কোনটি আমেরিকার ফেডারেল জেলা, অপশন থাকবে ওহাইও, হ্যাঁ, আলাস্কা, এভাবে থাকবে। আর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ক্যালিফোর্নিয়া, এভাবেও কিন্তু অপশন থাকবে। সো এই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এই নামটা মনে রাখতে হবে। এটা কিন্তু অঙ্গরাজ্য নয়, এটা একটা ফেডারেল জেলা। ঠিক আছে, তাদের প্রশাসনিক কাঠামোর ভিতরে একটি ভাগ। আচ্ছা, তাদের পতাকায়, এই যে পতাকা, এই পতাকায় 13টি দাগ আছে। দেখেন, 1 2 3 4 5 6 7 8 8 9 10 11 12 13। এই যে 13টি দাগ আছে, এই 13টি দাগ, এই 13টি রেখা আমেরিকার যখন প্রথম গঠিত হয় তখন বললাম অঙ্গরাজ্য ছিল 13টি। এই 13টি রেখা সেই 13টির প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আমেরিকা গঠনকালে যে 13টি রাজ্য ছিল সেই 13টি রাজ্যের স্মরণে তাদের পতাকায় তারা এই 13টি দাগ টানে। এরপরে এইখানে যে স্টার চিহ্ন দেখা যায় আমেরিকার পতাকার, এই স্টারের সংখ্যা হচ্ছে 50টি। এটি তাহলে বর্তমান রাজ্য। অর্থাৎ আমেরিকার পতাকা গঠিত হয়েছে তাদের প্রথম এবং বর্তমান রাজ্যের সংখ্যার ভিত্তিতে। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে আমেরিকার পতাকার যে 13টি দাগ আছে তা কিসের প্রতিনিধিত্ব করে, তাহলে অ্যান্সার হবে আমেরিকা গঠনকালের প্রথম 13টি রাজ্যের প্রতিনিধিত্ব করে। আবার জিজ্ঞেস করবে আমেরিকার পতাকায় স্টারের সংখ্যা কয়টি, অথবা দাগের সংখ্যা কয়টি, সংখ্যাও জিজ্ঞেস করতে পারে। দাগের সংখ্যা 13টি, কারণ 13টি রাজ্য ছিল। আবার স্টারের সংখ্যা 50টি, কারণ 50টি বর্তমানে রাজ্যের সংখ্যা আমেরিকার। তো আপনাকে এইভাবেও আবার প্রশ্ন করতে পারে যে এইটা মানে 50টি স্টার কিসের প্রতিনিধিত্ব করে, বর্তমান 50টি রাজ্যের বা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে। এবার দেখেন, আমেরিকা নিজে তো একটা বড় দেশ, এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম আয়তনের চতুর্থ বৃহত্তম দেশ। এছাড়াও সে নিজের ভূখণ্ড ছাড়াও সে 2টি রাজ্য অন্য দেশের কাছ থেকে কিনে নিয়েছে। তার আবার এতই টাকা, তাই না? 1803 সালে ফ্রান্সের নিকট থেকে লুইজিয়ানা রাজ্যটি আমেরিকা কিনে নেয়। কি নাম? লুইসিয়ানা। এটা কার কাছ থেকে কিনে? ফ্রান্সের নিকট থেকে। এরপর 1867 সালে তারা রাশিয়ার নিকট থেকে আলাস্কা, যেটা ওই যে ম্যাপে আরেক সাইডে দেখালাম, ওই রাজ্যটি ক্রয় করে। তাহলে এবার যদি আপনাকে প্রশ্ন করে আমেরিকা নিজের ভূখণ্ড বাদেও কয়টি রাজ্য অন্য দেশের কাছ থেকে ক্রয় করেছে, কয়টি রাজ্য ক্রয় করেছে? 2টি রাজ্য ক্রয় করেছে। একটি কি? লুইসিয়ানা, আর একটা হচ্ছে আলাস্কা। আপনাকে জিজ্ঞেস করবে লুইসিয়ানা কার কাছ থেকে কিনেছে, কত সালে কিনেছে, আলাস্কা কার কাছ থেকে কিনেছে, কত সালে কিনেছে, এইভাবে প্রশ্ন করবে। দেখেন, জনসংখ্যায় আমেরিকার বৃহত্তম রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া, এবং এই ক্যালিফোর্নিয়ায় কিন্তু ইলেকটোরাল ভোটের সংখ্যাও সবচেয়ে বেশি, যেখানে আমরা একটু পরেই যাব। আর জনসংখ্যায় ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে ওয়াইওমিং। তো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এইটা বেশি গুরুত্বপূর্ণ যে জনসংখ্যা আমেরিকার সবচেয়ে বড় রাজ্য কোনটি। আয়তনে সবচেয়ে বড় রাজ্য আলাস্কা, যেটি তারা রাশিয়ার কাছ থেকে 1867 সালে কিনেছে। আয়তনে তাদের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে রোডস দ্বীপপুঞ্জ। আর যুক্তরাষ্ট্র ইউনিয়নের সর্বশেষ যোগ দেওয়া স্টেটের নাম হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। 1959 সালে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে। এবার আমরা আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা সম্পর্কে আমাদের বেসিক নলেজ থাকা দরকার চাকরির পরীক্ষায় ভালো করার জন্য।
তো কি কি সেই গুরুত্বপূর্ণ স্থাপনা? নাম্বার 1, ফ্লাশিং মিডোস। ফ্লাশিং মিডোস হচ্ছে, আমরা সবাই জানি যে জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। তো আমেরিকার নিউ ইয়র্কের যে জায়গায় জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে ফ্লাশিং মিডোস, একেবারে স্পেসিফিক। দেখেন, আমরা যদি বলি যে বাংলাদেশের হচ্ছে যে এই যে বিসিএস পিএসসি কোথায় অবস্থিত, পিএসসির মানে অবস্থান কোথায়, তাহলে ঢাকায়। তো ঢাকারও তো একটা স্পেসিফিক জায়গা আছে যেখানে পিএসসির সদর মানে হেড অফিস অবস্থিত, সেই জায়গাটার নাম হচ্ছে আগারগাঁও বা শেরে বাংলা নগর, তাই না? তো ঢাকা শহরের মধ্যে যেমন স্পেসিফিক আলাদা আলাদা এলাকা আছে, ঠিক একইভাবে নিউ ইয়র্কের ঠিক যেই জায়গাতে এই যে জাতিসংঘের সভাস্থল বা সদর দপ্তর অবস্থিত, সেই জায়গাটার নাম হচ্ছে ফ্লাশিং মিডোস। আবার 2 নম্বর হচ্ছে ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের মানে অর্থনৈতিক হার এরকম, বাংলাদেশের অর্থনীতির অবস্থা এরকম, অমুক দেশের অর্থনীতি বা এই অবস্থা এরকম একটা অবস্থা। তো এই যে ওয়াল স্ট্রিট জার্নাল, তো আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে ওয়াল স্ট্রিট কি, আপনাকে জিজ্ঞেস করবে যে ওয়াল স্ট্রিট কি, তখন আপনি এই যে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়েছে এই কথাটা কখনো না কখনো শুনেছেন, পেপার পত্রিকায় দেখেছেন। তো আপনার মনে হইতে পারে যে ওয়াল স্ট্রিট আসলে একটি পত্রিকার নাম, বাট এটা সঠিক নয়। ওয়াল স্ট্রিট থেকে প্রকাশিত একটি পত্রিকা আছে বটে, তবে ওয়াল স্ট্রিট বলতে একটি জায়গা, নিউ ইয়র্কের একটি সড়ক বোঝায়। যেমন বাংলাদেশের আলাদা আলাদা সড়ক আছে না, রাজধানী ঢাকায় একটা হচ্ছে শাহবাগ থেকে ধরেন যে ওই যে নিউ মার্কেটের দিকে যে রোডটা গেল, তার নাম হচ্ছে নিউ এলিফেন্ট রোড। তো এরকম একটা রাস্তা, বিজয় সরণি, এরকম আলাদা আলাদা জায়গা আছে না, ঠিক একইভাবে এই যে ওয়াল স্ট্রিট, এটি হচ্ছে একটি রাস্তা, যে রাস্তায় আমেরিকার কি অবস্থিত, শেয়ার বাজার এবং স্টক এক্সচেঞ্জ অবস্থিত। ঢাকার যেমন মতিঝিলে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ অবস্থিত, বাংলাদেশ ব্যাংক অবস্থিত, ঠিক একইভাবে আমেরিকার ওয়াল স্ট্রিট নামক যে রাস্তা, যে জায়গা, সেখানে নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ অবস্থিত। এবার আপনাকে যদি জিজ্ঞেস করে ওয়াল স্ট্রিট কি, ওয়াল স্ট্রিট আসলে কিসের নাম? ওয়াল স্ট্রিট হচ্ছে একটি জায়গার নাম নিউ ইয়র্কের। এবং এই ওয়াল স্ট্রিটে কি অবস্থিত? আবার জিজ্ঞেস করবে ওয়াল স্ট্রিট কেন বিখ্যাত? এটা হচ্ছে শেয়ার বাজারের জন্য বিখ্যাত। আবার জিজ্ঞেস করবে আমেরিকার স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? এই ওয়াল স্ট্রিটেই অবস্থিত। সো ওয়াল স্ট্রিট বলতে কোনো পত্রিকা বোঝায় না, বরং একটি জায়গা বা একটি রাস্তার নাম বোঝায়। আমাদের আমেরিকার তৃতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি নাসা। নাসার নাম শুনেননি এমন কেউ আপাতত চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন এরকম নাই, আমি আশা করি। তো নাসার অবস্থান হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। নাসা আসলে কি? নাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা। নাসা এর পূর্ণরূপ আমাদের জানতে হবে। নাসা এর পূর্ণরূপ হচ্ছে দ্য ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে সংক্ষেপে নাসা। এর পূর্ণরূপ কি? এটা আসে। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা আসে। নাসা কোথায় প্রতিষ্ঠিত এটিও আসে। নাসা কি এটিও আসে। তো নাসা কি এটি নিয়ে আশা করি যে সবাই পারবেন, যে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে এবং ফ্লোরিডার কেফ কেনেডিতে এই নাসার উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে। উৎক্ষেপণ কেন্দ্র মানে এখান থেকে নাসা মহাকাশযান, রকেট ইত্যাদি মহাকাশে প্রেরণ করে। ঠিক আছে, তো নাসা সম্পর্কে এই বেসিক তথ্যটুকু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর এছাড়াও আরো কিছু স্থাপনা আছে যেগুলো এক লাইনে আমরা জেনে নেব, যেমন ওভাল অফিস। ওভাল অফিস কি? ওভাল অফিস হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়। এটার কোথায় অবস্থিত? হোয়াইট হাউসে। হোয়াইট হাউস বলেছে যে বাংলাদেশের করের হার তারা বাড়িয়ে দিবে। হোয়াইট হাউস বলেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ আমাদের অবশ্যম্ভাবী। হোয়াইট হাউস বলেছে যে চীনকে আমাদের রুখতেই হবে। তো হোয়াইট হাউস বলেছে মানে কি? তার মানে হোয়াইট হাউসে মানে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট, হোয়াইট হাউস বলেছে মানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছে মানে হোয়াইট হাউস বলেছে। তো হোয়াইট হাউস কোথায়? হোয়াইট হাউস হচ্ছে
হোয়াইট হাউসে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়, এবং এই অফিসটার নাম হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের অফিসের স্পেসিফিক নাম হচ্ছে ওভাল অফিস। দেখেন পেন্টাগনে ওসামা বিন লাদেন হামলা চালিয়েছিলেন, তাই না? তো পেন্টাগনে হামলা চালানোর কারণ কি? কারণ পেন্টাগন ভার্জিনিয়ায় অবস্থিত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অফিস ভবন। পৃথিবীর সবচেয়ে বড় অফিস ভবন বর্তমানে ইন্ডিয়ায় অবস্থিত, তার এটি এখন দ্বিতীয় বৃহত্তম অফিস। কোনটা? পেন্টাগন কোথায় অবস্থিত? আমেরিকার ভার্জিনিয়া অবস্থিত। তো পেন্টাগন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমেরিকার যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষার যে ডিফেন্স মিনিস্ট্রি, এই ডিফেন্স মিনিস্ট্রির বর্তমান নাম কিন্তু মিনিস্ট্রি অফ ওয়ার, যুদ্ধ মন্ত্রণালয়। এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বর্তমান নাম যুদ্ধ মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ওয়ার, যুদ্ধ মন্ত্রণালয়। এই ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে এই নামকরণটি করেছেন এবছরেই। তো এই প্রতিরক্ষা, একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যত মজবুত, সে দেশ তত সার্বভৌম, সে দেশ তত শক্তিশালী। ঠিক আছে? তো আমেরিকা যে দেশ সারা বিশ্বকে ডমিনেট করে বেড়ায়, তার প্রতিরক্ষা মানে দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে অবস্থিত, সেটা তো গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশের মতো আমেরিকা না যে বাংলাদেশের শুধু ঢাকার মধ্যেই সবকিছু, মানে বাংলাদেশের হৃৎপিণ্ড, প্রাণ, মস্তিষ্ক, ব্রেন সবকিছু ওই ঢাকায়। বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ অফিস ঢাকার বাইরে নেই। কিন্তু আমেরিকা এরকম না, আমেরিকায় আলাদা আলাদা শহরে আলাদা আলাদা গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত, যেমন ভার্জিনিয়া পেন্টাগন অবস্থিত। আচ্ছা, ক্যাম্প ডেভিড এটি মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট যখন ভ্যাকেশন কাটায় তখন এই মেরিল্যান্ড রাজ্যের ক্যাম্প ডেভিডে তিনি যান। এই ক্যাম্প ডেভিডে কিন্তু এই ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল ইয়াসির আরাফাতের সময়। ঠিক আছে? ক্যাম্প ডেভিড চুক্তি যাকে আমরা বলি। তো এই ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় হয়েছিল? এই আমেরিকার প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে, যেটি মেরিল্যান্ড রাজ্যে অবস্থিত। ব্লেয়ার হাউস ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং এটি মার্কিন অতিথিশালা। ফ্রিডম হাউস এটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, বুদ্ধিজীবীদের সংগঠন। ফোর্ট হুড টেক্সাসে অবস্থিত, মার্কিন সামরিক ঘাঁটি। ডেটন চুক্তির আমরা নাম শুনেছি। ডেটন একটা জায়গার নাম যেখানে ওহিও অঙ্গরাজ্যে অবস্থিত। এই ডেটনে মার্কিন বিমান ঘাঁটি অবস্থিত আরেকটি। আচ্ছা, ওয়েস্ট পয়েন্ট এটি নিউ ইয়র্কে অবস্থিত, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি। ওয়াটারগেট এটি একটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি বাণিজ্যিক ভবন। ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে একটু পরেই আমরা আলোচনা করব। ওয়াটারগেট কেলেঙ্কারি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটি বা কুখ্যাত একটি কেলেঙ্কারি। তাহলে ওয়াটারগেট কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি বাণিজ্যিক ভবন। ওয়াটারগেট একটা বিল্ডিং এর নাম। ঠিক আছে? আচ্ছা, ডিজনিল্যান্ড ক্যালিফোর্নিয়া অবস্থিত, এটি বিশ্বের বিখ্যাত একটি পার্ক ডিজনিল্যান্ড। এই ডিজনিল্যান্ডের আদলে বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক গড়ে উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট হল এটা ফিলাডেলফিয়া অবস্থিত। একটু আগেই জেনেছি এই ইন্ডিপেন্ডেন্ট হল থেকে আমেরিকা তাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া অবস্থিত, চলচ্চিত্র শিল্পের জন্য বিখ্যাত। এখানে হলিউড চলচ্চিত্র শিল্প মানে এখানে হলিউড অবস্থিত। আপনাকে জিজ্ঞেস করবে আমেরিকার চলচ্চিত্র শিল্প বা হলিউড কোথায় অবস্থিত? হলিউড তাহলে এই যে লস অ্যাঞ্জেলসে অবস্থিত। ঠিক আছে? গুয়ান্তানামো বে এটি আমেরিকার কুখ্যাত একটি বন্দি শিবির এবং এটি কিউবার নিকটে অবস্থিত। এবং যখন আমেরিকা আফগানিস্তান, ইরান এই দেশগুলোতে হামলা চালিয়েছিল, তখন এই দেশ থেকে যাদেরকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে গিয়েছিল তাদেরকে এই গুয়ান্তানামো বে নামক এই জেলখানায়, এই কারাগারে অকথ্য অমানবিক নির্যাতন করা হয়েছিল। আচ্ছা, গ্রাউন্ড জিরো এটি হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত টুইন টাওয়ারের ধ্বংসস্তূপে নির্মিত ভবন। ওসামা বিন লাদেনের হামলায় 2001 সালের 11 সেপ্টেম্বর যে আমেরিকার যে টুইন টাওয়ার বিল্ডিং ধ্বংসপ্রাপ্ত হয়,
সে জায়গাতে নতুন আরেকটি বিল্ডিং করে তার নাম দেওয়া হয়েছে গ্রাউন্ড জিরো। আপনাকে জিজ্ঞেস করবে গ্রাউন্ড জিরো কি বা কোথায় অবস্থিত? গোল্ডেন গেট সান ফ্রান্সিসকোতে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ, আর ব্রডওয়ে নিউ ইয়র্কে অবস্থিত একটি বিখ্যাত এভিনিউ। এভিনিউ মানে রাস্তা, ঠিক আছে? তো এই যে জায়গাগুলো সম্পর্কে যে প্রতিষ্ঠান এবং জায়গার অবস্থান বললাম সেগুলো কিন্তু মনে রাখা জরুরি, এবং এই যতগুলো পড়লাম এর প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন পরীক্ষায় অতীতে এসেছে এবং ভবিষ্যতেও আসার অনেক সম্ভাবনা আছে। স্ট্যাচু অফ লিবার্টি, আমেরিকা পড়তে গেলে স্ট্যাচু অফ লিবার্টি আমাদের অবশ্যই জানতে হয়। স্ট্যাচু অফ লিবার্টি, লিবার্টি মানে স্বাধীনতা, মানে স্বাধীনতার ভাস্কর্য। এই যে এটি সবার কাছে পরিচিত একটি ব্রোঞ্জের মূর্তি, যার এক হাতে বই আর এক হাতে একটি মশাল, একজন মহিলা নারী প্রতীক, যার এক হাতে একটি বই আর আরেক হাতে মশাল, এবং এটিকে বলা হয় স্ট্যাচু অফ লিবার্টি। এবং এটি ফ্রান্স আমেরিকাকে তাদের স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে উপহার দিয়েছিল, গিফট করেছিল। দেখেন একটা কথা আবার মনে করেন, পিছনে ফিরে যান। আমেরিকা স্বাধীনতা অর্জন করলো কোন চুক্তির মাধ্যমে যেন? প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে। আমেরিকাকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হতে ফ্রান্স বড় ধরনের সাহায্য সহযোগিতা করেছিল, এবং আমেরিকা সবসময় ফ্রান্সকে এবং ফ্রান্স আমেরিকাকে বন্ধু মনে করে। তো যাদের সহায়তায় আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতা লাভ করার পরে ফ্রান্সের চেয়ে আমেরিকা কিন্তু অনেক বড় শক্তিতে পরিণত হয়েছিল এবং এখনো সেটি বিদ্যমান আছে। এবার ফ্রান্স তার সেই বন্ধুকে তার 100তম জন্মদিন উপলক্ষে, মানে স্বাধীন হওয়ার 100 বছর পূর্তি উপলক্ষে একটি স্ট্যাচু বা একটি ভাস্কর্য উপহার দিল, যার নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, স্বাধীনতার ভাস্কর্য। এবং এই স্ট্যাচু অফ লিবার্টির এক হাতে বই, যেটি শিক্ষার মাধ্যমে সমাজ আলোকিত করার কথা বলে, আর আরেক হাতে মশাল, যেটি অন্ধকার দূর করে। তো এর কিন্তু হিডেন অনেক মিনিং আছে, এটা নিয়েও আরও আলোচনা হতে পারে, সেখানে আমি যাব না। তো এই স্ট্যাচু অফ লিবার্টি কে কাকে দিয়েছিল এবং এর অবস্থান কোথায়? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঐতিহাসিক মানে স্ট্যাচু অফ লিবার্টি যেটা বললাম, এবং এটি 100 বছর পূর্তি উপলক্ষে 1886। এবার দেখেন 1776 সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করেছিল। এর 100 বছর পরে 1876 হওয়ার কথা, তারও 10 বছর পরে 86 বছর পরে, মানে 86 সালে এটি আমেরিকাকে তারা দেয়। এবং এটির অবস্থান কোথায়? দেখেন, নিউ ইয়র্কের হাডসন নদীর তীরে যুক্তরাষ্ট্রের আইল্যান্ডের লিবার্টি আইল্যান্ডের এই নিউ ইয়র্কের কাছে লিবার্টি নামক আরেকটা দ্বীপ আছে, সেই দ্বীপে এই স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত। তো এই কয়েকটা তথ্য স্ট্যাচু অফ লিবার্টি থেকে একটু পড়ে রাখবেন। যুক্তরাষ্ট্রের সংবিধান, যুক্তরাষ্ট্রের সংবিধান থেকেও কিছু প্রশ্ন আমরা পরীক্ষা আসতে দেখি, সেখানেও একটু দেখব। যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান। পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আমেরিকার, আর পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। বাংলাদেশ যখন সংবিধান তৈরি করে তখন আমেরিকা এবং ভারতের সংবিধান অনুকরণ করে 1972 সালে তাদের বা আমাদের সংবিধান রচনা করেছিল, ঠিক আছে? তো আমেরিকার সংবিধান গৃহীত হয়েছিল 1787 সালে, তারা স্বাধীনতা অর্জন করেছিল 1783 সালে, এবং তারা 1787 সালে সংবিধান গ্রহণ করেছিল। আমেরিকার নাগরিকদের অধিকার সম্পর্কিত যে 10টি সংশোধনী আছে তাদের সংবিধানে, তাদেরকে একসাথে বলা হয় বিল অফ রাইটস। ব্যাপারটা কিরকম? আমেরিকার মানে অনুচ্ছেদ সবচেয়ে ছোট, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান বললাম আমেরিকার, যার মাত্র 7টি অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদেরও আবার উপ অনুচ্ছেদ অবশ্যই আছে। তো 1787 সালে এই সংবিধান গ্রহণ করার পর থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন সময় এই সংবিধান কিন্তু সংশোধন করা হয়েছে। তো মানুষের অধিকার, নাগরিকদের অধিকার বিষয়ক আমেরিকার যে 10টা সংশোধনী আছে সংবিধানে, এই 10টা সংবিধানকে একসাথে বলা হয় বিল অফ রাইটস, ঠিক আছে? বিল অফ রাইটস কিন্তু যুক্তরাজ্যের সংবিধানেও যুক্ত আছে। তো এটা হচ্ছে, ওটাকে বলা হয় ব্রিটিশ বিল অফ রাইটস, আর এটা হচ্ছে শুধু বিল অফ রাইটস থাকলে বুঝবেন যে আমেরিকারটা বলেছে, আর ব্রিটেনেরটা দিলে বলবে ব্রিটিশ বিল অফ রাইটস, ঠিক আছে? সেটা নিয়ে আমরা ব্রিটেন যেদিন পড়বো সেদিন বিস্তারিত জানবো। আচ্ছা, আমেরিকার নারীরা ভোটাধিকার লাভ করে 1920 সালে।
মার্কিন সংবিধানে সর্বপ্রথম স্বাক্ষর করেন জর্জ ওয়াশিংটন, ঠিক যেভাবে বাংলাদেশে সংবিধানে স্বাক্ষর করেছিলেন শেখ মুজিবুর রহমান। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস এবং এটি দ্বিকক্ষ বিশিষ্ট একটি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের বাংলাদেশের সংসদ বা পার্লামেন্ট এখনো এক কক্ষ বিশিষ্ট, এবং এই যে সংবিধান সংস্কার কমিশন বা কমিটি গঠিত হয়েছিল তারা কিন্তু সুপারিশ করেছে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে, যেটি এখনো বাস্তবায়িত হয়নি। আদৌ হবে কিনা সেটা কিন্তু প্রশ্নের ব্যাপার। তো সময় সাপেক্ষ, আমরা হলে সেটা দেখতে পাবো। কিন্তু আমেরিকার পার্লামেন্ট কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, যেমন ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, ঠিক এরকম পৃথিবীতে অনেক দেশে পার্লামেন্ট আছে দ্বিকক্ষ বিশিষ্ট। তাদের এই যে সংসদ ভবনের নাম হচ্ছে ক্যাপিটাল হিল। দেখেন এই বিল্ডিংটার নামও গুরুত্বপূর্ণ, আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল হিল। আচ্ছা, এবার পার্লামেন্টে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ও নির্বাচন ব্যবস্থা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমেরিকার নির্বাচন ব্যবস্থা পৃথিবীর অন্যতম জটিলতম নির্বাচন ব্যবস্থা। মানে বাংলাদেশের মতো, বাংলাদেশে যেমন কি হয়, ভোটের ডেট ফিক্সড হয়, তফসিল ঘোষণা হয়, ডেট ফিক্সড হয়, প্রার্থীরা সেই প্রচারণা করে, মাইকিং করে, পোস্টার দিয়ে দুনিয়া ছেয়ে দেয়, এবং ইদানিং গান মানে কুরুচিপূর্ণ কিছু গান দিয়ে বাংলাদেশে প্রচারণা চালানো হয়। আমি এই গানগুলোকে কুরুচিপূর্ণ গানই বলি। মানে বাংলাদেশে ভোটের প্রচারণার জন্য যে গানগুলো তৈরি করা হয়, যারা গানগুলো তৈরি করে তাদের রুচি অত্যন্ত নিম্নমানের, আর যারা এই গানগুলো তৈরি করে নেয় তাদের রুচি আরও নিম্নমানের। এই নিম্নমানের রুচি সম্পন্ন মানুষগণ গান তৈরি করে নেয় বলেই নিম্ন রুচি সম্পন্ন গান তৈরি হয়, এবং শুনতে সেগুলো জঘন্য লাগে। বাংলাদেশে যখন ভোটের সময় আসে, যখন রিক্সা, ভ্যানের, অটোর মাথায় মাইক লাগিয়ে এই গানগুলো বাজায়, যতক্ষণ এই গানগুলো শোনা যায় আমার কেন জানে মানে খুবই অরুচি লাগে। মনে হয় যে কখন এটা এখান থেকে দূরে যাবে। আমি যখন নির্বাচনের সময় যখন এই মাইকগুলো বাজে, আমি কয়েকদিন খুবই মানসিক একটা ট্রমার মধ্যে থাকি, যে এই বুঝি আরেকটা মানে দৈত্য দানব এসে এই কুরুচিপূর্ণ গানগুলো শুনিয়ে যাবে। তো মানে আমেরিকার সিস্টেম কিন্তু এরকম না। তো বাংলাদেশের সিস্টেম এরকম কুরুচিপূর্ণ গান তৈরি করবে, এই গান নিয়ে প্রচারণা করবে, চালাবে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা যদিও জানি তার মতো জঘন্য মানুষ আমার ইউনিয়নে, আমার ওয়ার্ডে, আমার থানায়, আমার আসনে নেই। যারা ভোটে দাঁড়ায় বাংলাদেশের, তাদের মতো নিম্ন শ্রেণীর মানুষ তো আমি দেখি না। মানে আমার আসনের কথা বলছি, আপনাদের আসনে ভালো ভালো মানুষ থাকতে পারে, সে যে দলেরই হোক, যারা ভোটে দাঁড়ায় তাদের চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। তাহলে ফুল পবিত্র কিনা সেটাও একটি প্রশ্নের দাবি রাখে। আসলে ফুল মানে ধরেন যে আমি ভোটে দাঁড়ালাম, এখন মাইকিং করা হচ্ছে আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তো আমার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তাহলে ফুল আসলে পবিত্র কিনা সেটি কিন্তু একটি সন্দেহের বিষয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমরা এতেই অভ্যস্ত। তারপরে কি হয়, ভোট হয়, মারামারি হয়, ভোট হয়, ভোটের পরে গণনা হয়, যে বেশি আসন পায় সেই হচ্ছে নির্বাচিত হয়ে গেল। আমেরিকার নির্বাচন কিন্তু এত ইজি না, ঠিক আছে? তাদের অনেক জটিল এবং সুন্দর একটা ব্যবস্থা আছে। তাদের ভোটে কারচুপি করার মানে সুযোগ আমাদের চেয়ে অনেক কম, যদিও সেখানেও সুযোগ আছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আমেরিকার নির্বাচন সিস্টেমটা আপনাকে সাদামাটা ভাবে হলেও মনে রাখতে হবে। এত জটিল সিস্টেম রাখতে না পারলেও আপনাকে আমি যে সাদামাটা ভাবে উপস্থাপন করছি সেটা অন্তত মনে রেখেন। এখান থেকে প্রশ্ন আসবেই পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষায় আসবেই। এই যে সামনে প্রাইমারির পরীক্ষা আছে, সামনে বিসিএস পরীক্ষা আছে, আরও অনেকগুলো পরীক্ষা আছে, এখানে প্রশ্ন আসবে। আমেরিকার নির্বাচন ব্যবস্থা থেকে প্রায় প্রশ্ন আসে। তাহলে একটু দেখে নি টু দ্য পয়েন্ট, আমি তারপরে ইলাবোরেট করব। আবার দেখেন, প্রথম পয়েন্ট হচ্ছে নির্বাচন হয় 4 বছর পর পর। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে নির্বাচন হয় বা পৃথিবীর অনেক দেশে নির্বাচন হয় 5 বছর পর পর। মানে 5 বছর একটা সরকার থাকে, তারপরে আবার ভোট হয়, আবার সরকার চেঞ্জ হয় বা পুনর্নির্বাচিত হয়। কিন্তু আমেরিকায় কয় বছর পর হয়? 4 বছর। মনে রাখতে হবে, বাংলাদেশের চেয়ে 1 বছর ওরা কম সময় ক্ষমতা থাকতে পারে। 4 বছর পর পর, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। তাদের নির্বাচনের ডেট কিন্তু ফিক্সড। আমাদের যেমন মানে নির্বাচনের সিস্টেম ফিক্সড নাই, নির্বাচনের ডেট ফিক্সড নাই, আমেরিকার কিন্তু ওরকম না। আমেরিকার নির্বাচন ফিক্সড, একেবারে নভেম্বরের প্রথম মঙ্গলবার। 4 বছর একজন মানে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে, তিনি প্রেসিডেন্ট থাকবেন, তার প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই নির্বাচনের
তফসিল ঘোষণা হবে, নির্বাচনের ওদের সিস্টেমে প্রচারণা হবে, এরপর নভেম্বরের প্রথম মঙ্গলবার তারা ভোট দিবে বা ভোট গ্রহণ করবে। এবার তাদের নির্বাচনে প্রার্থী হওয়ারও বিশেষ কিছু যোগ্যতা আছে, এটা আপনি কোনো বইয়ে পাবেন না, আমি আপনাকে দিচ্ছি। দেখেন, এটি কোনো বইয়ে সাধারণত আলোচনা করা হয় না। নির্বাচিত হতে হলে, মানে নির্বাচনে দাঁড়াতে হলে জন্মগতভাবে তাদের আমেরিকার নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, তাদের বয়স হতে হবে কমপক্ষে 35 বছর এবং কমপক্ষে 14 বছর আমেরিকাতেই বসবাস করতে হবে। এই তিনটি ক্রাইটেরিয়া যদি কেউ ফলো করতে পারে, তখনই সে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মানে ফর্ম উঠাতে পারবে। বাংলাদেশে কি হয়, মানে বাংলাদেশে তো শিক্ষাগত যোগ্যতাও লাগে না, হাত কাটা রমজান, ঠ্যাং কাটা মুসলিম, এরা সবাই নির্বাচনে দাঁড়ায় এবং সবাই এক একটা ডাকাত, তাই না? নামের সাথেই কান কাটা রমজান, হাত ঠ্যাং ভাঙা, হ্যাঁ মুসলিম, এগুলো যুক্ত। আরো অনেক অসংখ্য নাম আছে যেগুলো আপনারা রাজনৈতিক নেতাদের নাম দেখলেই বুঝতে পারেন। তো বাংলাদেশে শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ মানে রাজনীতিতে খুবই কম আছে, বা যারা আমাদের এমপি মন্ত্রী নির্বাচিত হন, এখন কি ইদানিং কিছু উচ্চশিক্ষিত মানুষ যাচ্ছে ব্যবসায়িক সম্প্রদায় থেকে, তো সেটা অন্য কথা। তো বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হওয়ারও কিছু শর্ত আছে, যেমন তাকে বয়স কমপক্ষে, মানে এমপি হতে হলে 25 বছর হতে হবে, আর প্রেসিডেন্ট হতে হলে 35 বছর হতে হবে, এরকম বাংলাদেশেও নির্দেশনা আছে। শিক্ষাগত যোগ্যতার মানে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কি আছে, এসএসসি না এইচএসসি নাকি শিক্ষাগত লাগেই না নাকি, আমার ঠিক এটা মনে নাই এখন, এই জন্য আপনাকে বলতে পারছি না। নেক্সট একটা ক্লাস ইনশাল্লাহ বলে দিব। দেখেন, আমেরিকাতে যেটা হয়েছে, তাদের বয়স 35 হতে হবে, যেটা আমার বাংলাদেশের প্রেসিডেন্টের বয়স হতে হয়। এরপরে যাই হোক, আমেরিকাতে বাংলাদেশের মতো দুইটি বড় দল আছে। বাংলাদেশে একটি বড় দল বর্তমানে পলাতক, আরেকটি দল বর্তমানে মানে ক্ষমতা মানে নেয়ার জন্য খুব উৎসুক হয়ে আছে, তাই না? এই দুইটি দলের বাইরে আরো মানে ছোটখাটো কিছু দল আছে যারা প্রত্যেকেই নিজেকে শ্রেষ্ঠ বা প্রধান দল বলে মনে করে বাংলাদেশে। তো আমেরিকাতে এরকম না, আমেরিকাতে দুটি প্রধান দল সেই বহু বছর ধরে চলে আসছে। একটির নাম হচ্ছে রিপাবলিকান দল, আরেকটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি অ্যান্ড রিপাবলিকান পার্টি। এবং এদের একটির মানে প্রতীক হচ্ছে হাতি, আরেকটার প্রতীক হচ্ছে গাধা। তার মানে দেখেন, আমেরিকা যতই নিজেদের উন্নত বলে দাবি করুক, তারা কিন্তু আমাদের মতো এরকম ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, লাঙ্গল, হ্যাঁ শাপলা ইত্যাদি ভালো ভালো প্রতীক তারা পায়নি। তারা একটা দল হচ্ছে হাতির দল, আর একটা হচ্ছে গাধার দল। মানে ভোট দিবেন কিসে? গাধার মাঝখানে। আমাদের দেশে হইলে মানে মাইকিং প্রচারণা হয়তো যে ট্রাম্প ভাইকে ভোট দিন গাধা মার্কা নাকি হাতি মার্কা বেছে দিন। ট্রাম্প ভাইয়ের দলের মার্কা হচ্ছে হাতি মার্কা, আর জো বাইডেন, বারাক ওবামা এরা ছিল গাধা মার্কা। তো ধরেন যে প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে বারাক ওবামা আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, তখন ট্রাম্প ভাইকে ভোট দিবেন কোনখানে? হাতি মার্কার মাঝখানে। আবার বলবে ওবামা ভাইকে, বারাক ভাইকে ভোট দিবেন কোনখানে? গাধা মার্কার মাঝখানে। বাংলাদেশে হইলে মাইকিং গুলা এরকম হইতো। আর হচ্ছে কুরুচিপূর্ণ আরো গান তৈরি হতোই, সেটা তো অন্য কথা। তো দেখেন, আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্প, বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার দল হচ্ছে রিপাবলিকান পার্টি, তাদের প্রতীক হচ্ছে হাতি, আর ডেমোক্রেটিক পার্টির প্রতীক হচ্ছে গাধা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে হাতি কোন দলের প্রতীক, গাধা কোন দলের প্রতীক। প্রেসিডেন্ট নির্বাচন করে মূলত ইলেক্টরগণ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, ইলেক্টরগণ। আর ইলেক্টরদের সমন্বয়কে বলা হয় ইলেকটোরাল কলেজ। একটু ভালো করে খেয়াল করি, আমরা যেমন সরাসরি ভোট দিয়ে এমপি মন্ত্রী মানে মন্ত্রী নির্বাচন করি না, এমপি নির্বাচন করি, এবং ওই দলের যিনি প্রধান, যদি সরকার তারা গঠন করে, তাহলে দলীয় প্রধানের পছন্দ অনুযায়ী তিনি আবার মন্ত্রিসভা গঠন করেন। কিন্তু আমেরিকাতে কিন্তু তা নয়। আমেরিকাতে মানে সাধারণ জনগণ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না। সাধারণ জনগণ প্রথমে কিছু নির্বাচক বা ইলেক্টর নির্বাচন করেন। এই ইলেক্টরগণ মূলত প্রেসিডেন্ট নির্বাচন করেন। আমি একটু পরে ফ্লোচার্ট দিয়ে আপনাকে বুঝিয়ে দিব। আর এই ইলেক্টরগণের সমন্বয়কে বলা হয় ইলেকটোরাল কলেজ। তো আমেরিকায় ইলেকটোরাল কলেজের সংখ্যা হচ্ছে 51টি, কিন্তু ইলেকটোরাল ভোটের সংখ্যা 538টি। খুব ভালো করে সংখ্যা দুটি মনে রাখতে হবে। ইলেকটোরাল কলেজ আর ইলেকটোরাল ভোট কিন্তু এক জিনিস নয়।
যারা প্রেসিডেন্ট নির্বাচন করবে তাদের বলা হয় ইলেক্টর বা নির্বাচক। এবার এই ইলেক্টরদের সমন্বয়কে বলা হয় ইলেকটোরাল কলেজ। মনে করেন এক একটা দল, এরকম ইলেকটোরাল কলেজ বা ইলেক্টরদের এক দল আছে কয়টি আমেরিকায়? 51টি। কিন্তু মোট ইলেকটোরাল ভোট হচ্ছে 538টি। এবার একজন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে তাকে এই 538-এর অর্ধেকের চেয়ে বেশি মানে 270টি ইলেকটোরাল ভোট পেতে হবে। এখানেও একটা শর্ত আছে, মেইন এবং নেব্রাস্কা নামক আমেরিকার দুটি রাজ্য আছে। একটি রাজ্যের নাম হচ্ছে মেইন, যেখানে ইলেকটোরাল ভোটের সংখ্যা, ইলেকটোরাল ভোট এখানে ভোটের সংখ্যা হচ্ছে 4টি, আর নেব্রাস্কা এখানে ভোটের সংখ্যা হচ্ছে 5টি। এখানে 4টি ভোট, এখানে 5টি ভোট। এই 9টি ভোট বাদ দিয়েই যদি কোনো প্রার্থী এককভাবে 270টি ইলেকটোরাল ভোট পান তবেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর এই 9টি ইলেকটোরাল ভোট তাদের ভিতরে আনুপাতিক হারে ভাগ করে দেওয়া হয়। আপনাকে আগেই বলেছি আপনার জটিল সিস্টেমে যাওয়ার দরকার নেই, জাস্ট সাধারণভাবে মনে রাখেন যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল ভোটের সংখ্যা 538 এবং এই 538-এর অর্ধেকের বেশি যদি কেউ পায়, অর্থাৎ 270টি ভোট পায়, তাহলে সে নির্বাচিত হবেন। পার্লামেন্টের নাম কংগ্রেস। পার্লামেন্ট তাদের দ্বিকক্ষ বিশিষ্ট। পার্লামেন্টের সিনেটের সদস্যদের বলা হয় সিনেটর, আর কংগ্রেসের সদস্যদের বলা হয় কংগ্রেসম্যান। আমেরিকার প্রেসিডেন্টের যিনি মানে ভাইস প্রেসিডেন্ট তাকে বলা হয় রানিং মেট। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করা হবে যে আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে কি বলা হয়, উত্তর হচ্ছে রানিং মেট। আচ্ছা, ইলেকটোরাল ভোটের সংখ্যা আমেরিকার 6টি রাজ্যে সবচেয়ে বেশি। আমি জাস্ট একটা লিস্ট দিয়ে রেখেছি, একটু দেখে রেখেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া হচ্ছে জনসংখ্যায় আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্য এবং ক্যালিফোর্নিয়ায় একাই 54টি, কিছু কিছু বই আপনি 55টি পাবেন, ওগুলো ভুল তথ্য। ভালো করে খেয়াল করুন, আপনাকে আমেরিকার মধ্যে গিয়ে দেখবেন আপনার বইয়ে লেখা আছে কিছু কিছু বইয়ে যে ক্যালিফোর্নিয়ার ইলেকটোরাল ভোটের সংখ্যা 55টি। 55টি ভুল। কয়টি? 54টি। এছাড়া টেক্সাসে 40টি, ফ্লোরিডায় 30টি, নিউ ইয়র্কে 28টি, ইলিয়ন এবং পেনসিলভেনিয়ায় 19টি করে ইলেকটোরাল ভোট আছে। তার মানে মোটামুটি এই 6টি অঙ্গরাজ্যে প্রায় 191টির মতো, যোগ করলে যা হয় আর কি 191 সম্ভবত হবে। তো এইটি হচ্ছে সবচেয়ে মানে এইখানে যারা জিতে তারাই আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যান। এবার আপনাকে এই ইকুয়েশনটা একটু সহজভাবে উপস্থাপন করি। দেখেন, কংগ্রেস এবং আসন, উচ্চকক্ষে সিনেটের আসন 100টি, আর নিম্নকক্ষে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ 435টি, আর সংরক্ষিত আসন হচ্ছে 3টি। এই মোট 538টি তাদের ইলেকটোরাল ভোট। এই 538-এর মধ্যে যদি কেউ 270টি পায় তাহলে সে হবে প্রেসিডেন্ট। আর সবচেয়ে বেশি ভোট আমরা কোথায় বললাম? ক্যালিফোর্নিয়ায় 54টি। এটা জাস্ট এক নজর মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আলোচিত ঘটনা। আমি আসলে আলোচিত ঘটনার আগে আপনাকে প্রেসিডেন্ট নির্বাচনের মানে বিষয়টা একটু ফ্লোচার্ট আকারে সংক্ষেপে দেখাই। ধরেন এগুলো জনগণ, এগুলো পাবলিক, হ্যাঁ জনগণ। এই জনগণ সরাসরি আমি আপনার মতো জনগণ, এরা ভোট দিয়ে নির্বাচিত করেন একজন ইলেক্টরকে। এরা হচ্ছে ইলেক্টর, ঠিক আছে। এরকম আরো জনগণ, এগুলো জনগণ, আর ইলেক্টর আছেন। এরা হচ্ছেন কি? ইলেক্টর। এইটা তাহলে জনগণ, এটা হচ্ছে জনগণ, আর এই লাইনটা হচ্ছে ইলেক্টর। এই ইলেক্টররা তারা আসলে ভোট দিয়ে, এই ইলেক্টরদের সমন্বয়কে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজ। এই যে একটা ইলেক্টর, এই যে একটা ইলেক্টর, এই ইলেক্টরদের সমন্বয়কে বলা হচ্ছে ইলেকটোরাল কলেজ। এই ইলেক্টরগণ ভোট দিয়ে নির্বাচন করেন কাকে? প্রেসিডেন্টকে। ইনি হচ্ছেন প্রেসিডেন্ট। তাহলে
সরাসরি জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না, জনগণ প্রথমে ইলেক্টরদের ভোট দেন এবং ইলেক্টরগণ আবার প্রেসিডেন্ট নির্বাচন করেন। এই ইলেকটোরাল কলেজের সংখ্যা হচ্ছে 51টি, আর ইলেকটোরাল ভোট হচ্ছে কয়টি? 538টি। এই 538-এর মধ্যে যদি 270টি ভোট যিনি পাবেন তিনি আসলে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এই হচ্ছে আমেরিকার ভোটিং সিস্টেম। আচ্ছা, আলোচিত ঘটনা, আমেরিকার কিছু ঘটনা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, যার মধ্যে একটা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। গ্রেট ডিপ্রেশন হচ্ছে আমেরিকার শেয়ার বাজারের ধস বা পতনের ঘটনাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন। 1929 সালের 29 অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে যে ধস নামে তাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন, এবং এটিকে আরেকটির নাম হচ্ছে এই যে দিন কত তারিখ সেটা 1929 সালের 29 অক্টোবর, এই দিনটা ছিল টুয়েসডে। এই টুয়েসডেকে বলা হচ্ছে ব্ল্যাক টুয়েসডে, ঠিক আছে। অর্থাৎ গ্রেট ডিপ্রেশন হচ্ছে 1929 সালের 29 অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে হঠাৎ করেই ধস নামে এবং দিনটা ছিল টুয়েসডে। এই দিনটা যেহেতু ধস নামার দিন এই জন্য বলা হচ্ছে ব্ল্যাক টুয়েসডে, এবং এই ঘটনা অর্থনৈতিক ধস নামার ঘটনাটাকে বলা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। আপনাকে জিজ্ঞেস করবে গ্রেট ডিপ্রেশন কত সালে হয়েছিল, আবার ব্ল্যাক টুয়েসডে বলা হয় কত তারিখ, ব্ল্যাক টুয়েসডে হিসেবে পরিচিত কত তারিখ, তাহলে হবে 29 অক্টোবর। আচ্ছা, এই যে গ্রেট ডিপ্রেশন, এখান থেকে উত্তরণের জন্য আমেরিকার 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি 1933 সালে একটি পরিকল্পনা করেন যার নাম হচ্ছে নিউ ডিল। আপনাকে জিজ্ঞেস করবে নিউ ডিল কি? নিউ ডিল হচ্ছে গ্রেট ডিপ্রেশন থেকে উত্তরণের পরিকল্পনা। আপনাকে জিজ্ঞেস করবে নিউ ডিল কে তৈরি করেন, নিউ ডিল বা নতুন পরিকল্পনা কে তৈরি করেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি কততম প্রেসিডেন্ট ছিলেন? 32তম। আচ্ছা, অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল আমেরিকা 1929 সালের 4 সেপ্টেম্বর এবং চলেছিল 1941 সাল পর্যন্ত। এই পুরো সময়টাকে বলা হচ্ছে গ্রেট ডিপ্রেশন। ওয়াটারগেট কেলেঙ্কারি, একটু আগেই বললাম ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে একটু আলাদাভাবে বলবো। ওয়াটারগেট হচ্ছে একটা বাণিজ্যিক ভবনের নাম। এখানে রিচার্ড নিক্সন, আচ্ছা, ওয়াটারগেট নামক যে বাণিজ্যিক ভবন, এখানে রিচার্ড নিক্সন যে দলের প্রেসিডেন্ট, বিপক্ষ দলের প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণার কৌশল জানার জন্য রিচার্ড নিক্সন এই বিল্ডিংয়ে আড়ি পাতার যন্ত্র স্থাপন করেছিলেন। যেই ঘটনা প্রকাশ হওয়ার পরে, যেই ঘটনাকে বলা হয় মানে একটি দল নির্বাচনের প্রচারণার স্ট্র্যাটেজি কি নিচ্ছে সেইটি জানার জন্য রিচার্ড নিক্সন যে প্ল্যান করেছিলেন, যে আড়ি পাতার যন্ত্র স্থাপন করেছিলেন, তাকে বলা হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারি। এই কেলেঙ্কারির দায়ে 1974 সালে রিচার্ড নিক্সন তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং ওয়াশিংটন পোস্টে এই কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হয়েছিল। আপনাকে জিজ্ঞেস করবে ওয়াটারগেট কেলেঙ্কারি কখনকার ঘটনা? 1972 সালের। ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত প্রেসিডেন্টের নাম কি? রিচার্ড নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ওয়াশিংটন পোস্ট পত্রিকায়। আচ্ছা, তারকা যুদ্ধ বা এই যে তারকা যুদ্ধ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান 1983 সালের 23 মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন, যা SDI নামে পরিচিত। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন 1961 সালে তারা প্রথম মহাকাশ গবেষণা শুরু করে। এরপরে কিন্তু মানে আমেরিকাও মানে মহাকাশে উৎক্ষেপণযোগ্য যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে। এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে যে একটা যুদ্ধের পরিবেশ, মানে আকাশে যুদ্ধের পরিবেশ তৈরি হয়, তাকে বলা হচ্ছে তারকা যুদ্ধ। তারকা থাকে আকাশে, তাই না? এই আকাশে যুদ্ধে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল তাকে বলা হচ্ছে তারকা যুদ্ধ। পার্ল হারবার, এটা হচ্ছে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের একটি নৌ ও বিমান ঘাঁটি, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আক্রমণ করেছিল। জাপান 1941 সালের 7 ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করে এবং এরই প্রেক্ষিতে আমেরিকা সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এবং হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা নিক্ষেপ করেছিল। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রেসিডেন্ট সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছেন জর্জ ওয়াশিংটন, তিনি প্রথম প্রেসিডেন্ট, সেটা আমরা জেনেছি। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তিনি
তিনি কৃতদাস প্রথা বিলোপ করেন। কৃতদাস প্রথা বিলোপ করার ফলে 1861 থেকে 63 পর্যন্ত আমেরিকায় গৃহযুদ্ধ হয়। তিনি গ্রিনব্যাক নামক এক ধরনের কাগজের মুদ্রা প্রচলন করেন। 1863 সালে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, 2 মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন, যেটির নাম হচ্ছে গেটিসবার্গ ভাষণ। 1865 সালে আততায়ী গুলিতে তিনি মারা যান। এখন একটু ইলাবোরেটলি বলি, আমেরিকায় কৃতদাস প্রথা চালু ছিল 1861 সালে। এই যে আব্রাহাম লিঙ্কন, তিনি কিন্তু এই কৃতদাস প্রথা বাতিল করেন আইন করে, যার মাধ্যমে আমেরিকায় গৃহযুদ্ধের সূত্রপাত হয়। তো এরপরে তিনি গৃহযুদ্ধ থেকে দেশকে উত্তরণের জন্য একটি বিখ্যাত ভাষণ দেন, যার নাম হচ্ছে গেটিসবার্গ ভাষণ। আপনাকে জিজ্ঞেস করবে যে আমেরিকায় দাস প্রথা বিলুপ্ত করেন কে, গেটিসবার্গ ভাষণ কে দিয়েছিলেন, অথবা গেটিসবার্গ ভাষণ কয় মিনিটের ছিল? এই বিখ্যাত গেটিসবার্গ ভাষণে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা এবং জনগণের জন্য শাসন ব্যবস্থা। গণতন্ত্রের সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য সংজ্ঞা আব্রাহাম লিঙ্কন দিয়েছিলেন এই গেটিসবার্গ ভাষণেই। আচ্ছা, এবার হচ্ছে উইড্রো উইলসন। উইড্রো উইলসন আমেরিকার আরেকজন গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি আমেরিকার 28তম প্রেসিডেন্ট ছিলেন। এই যে লিগ অফ নেশনস তৈরি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ না, প্রথম বিশ্বযুদ্ধের সময় উইড্রো উইলসন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট এবং তারই প্রস্তাবনায় 14 পয়েন্ট তিনি 14 দফা দিয়েছিলেন বিশ্ব শান্তি রক্ষার কল্পে। তার 14 দফার 14তম দাবি বা দফায় লিগ অফ নেশনস নামে একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছিল 1920 সালে। আচ্ছা, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি 2 মেয়াদে 12 বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, দীর্ঘতম প্রেসিডেন্ট আমেরিকার। এবং আমেরিকার তিনি আসলে জাতিসংঘের প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান একজন। জাতিসংঘের নামকরণও করেছিলেন এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। হ্যারি এস ট্রুম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনিও আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। এই যে জাপানের নাগাসাকি এবং হিরোশিমায় বোমা নিক্ষেপ করা হয়েছিল লিটল বয় এবং ফ্যাটম্যান নামক, এই বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন হ্যারি এস ট্রুম্যান। আপনাকে জিজ্ঞেস করবে যে আণবিক বোমা নিক্ষেপ করার নির্দেশনা কে দিয়েছিলেন? হ্যারি এস ট্রুম্যান। জন এফ কেনেডি, তিনি আমেরিকার 35তম প্রেসিডেন্ট এবং তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে। রিচার্ড নিক্সন, তিনি আমেরিকার 37তম প্রেসিডেন্ট এবং ওয়াটার গেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত, যেটি একটু আগে আমরা দেখলাম। জিমি কার্টার, তিনি আমেরিকার 39তম প্রেসিডেন্ট। বসনিয়া যুদ্ধ বিরতি স্বাক্ষর করার সময় তিনি মধ্যস্থতাকারী ছিলেন। তার বিখ্যাত একটি বইয়ের নাম হচ্ছে হোয়াইট হাউস ডায়েরি। আপনাকে জিজ্ঞেস করবে হোয়াইট হাউস ডায়েরি কার লেখা? এবার হচ্ছে রোনাল্ড রিগান, যার সময় তারকা যুদ্ধ হয়েছিল, একটু আগেই আমরা পড়লাম, তিনি কিন্তু হলিউডের একজন অভিনেতা ছিলেন। আপনাকে জিজ্ঞেস করবে আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে কে হলিউডের অভিনেতা ছিলেন? রোনাল্ড রিগান, যিনি তারকা যুদ্ধ করেছিলেন। বারাক ওবামা, তার একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল বারাক ওবামা, ইদানিং তার গুরুত্ব কমেছে। তিনি আমেরিকার 40তম প্রেসিডেন্ট ছিলেন এবং প্রথম কৃষ্ণাঙ্গ মানে কালো দেখতে, কালো বর্ণের প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি। 2009 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জো বাইডেন থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা এখন কম, তারপর একটু রেখেছি আমি। সবচেয়ে বেশি বয়সে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি আমেরিকার 46তম প্রেসিডেন্ট ছিলেন। আর তার একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্রমিস টু কিপ, প্রমিস টু মি, এই দুটি হচ্ছে জো বাইডেনের বিখ্যাত গ্রন্থ। বারাক ওবামার কিছু বিখ্যাত বই আছে, যেটা একসময় অনেক আসতো কিন্তু ইদানিং আর আসেন, এই জন্য আমি রাখিনি। এ হচ্ছে আমেরিকার গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট। তো বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সম্পর্কে আসলে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি প্রশ্ন হয় না বা হবে না, বরং তার বিভিন্ন সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েই, বিভিন্ন তার যে শুল্ক, তারপরে বিভিন্ন ভিসা বাতিল সংক্রান্ত, ভিসা, পররাষ্ট্রনীতি ইত্যাদি নিয়ে তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো থেকে প্রশ্ন হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল লাইফ থেকে খুব বেশি কিছু জানার প্রয়োজন নেই। এই হচ্ছে আজকের ক্লাস। তো আমেরিকা সম্পর্কে একটি একেবারে সমৃদ্ধ একটি ক্লাস আমি আপনাকে উপহার দিয়েছি। এই ক্লাসটি নিঃসন্দেহে আপনার চাকরির পরীক্ষার প্রস্তুতিকে, আমেরিকার চ্যাপ্টারকে মানে ফুলফিল করবে বলে আমি বিশ্বাস করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও আরেকটি দেশের আলোচনা নিয়ে। সে পর্যন্ত বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই বলবো, যারা এই মুহূর্তে আছেন অবশ্যই ক্লাসটি
বেশি বেশি করে শেয়ার করে দিন, কারণ আপনার একটি শেয়ার আমাদের আরও ভালো ক্লাস নিতে, আরও সমৃদ্ধ ক্লাস নিতে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।